না না স্যার, যান যান যান। চলে গেল স্যার কই গেলাম? স্যার এবার শেয়ার স্ক্রিন অন করুন। শেয়ার স্ক্রিন তো পাচ্ছি না এবার। স্যার এই যে আপনার এই পেজটা মিনিমাইজ করেন, যে সামনে যে এখন পেজটা মিনিমাইজ করেন। না, শেয়ার স্ক্রিন এখানে আছে তো আমার এইটা। এখন দেখতে হয় কি না, হয়েছে? জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, একদম স্যার স্লাইডটা শুরু করেন, প্রথম যে স্লাইডটা দেখাবেন। হুম, স্যার স্লাইড শো দিয়ে দেন। আর উপরে যাবে। এটা কোথায় আসছে? মাইটালে এটা। জি স্যার, শুরু করে দিতে পারেন। শুরু করে দিতে হবে। শোনা যায় না? অডিও বল। জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, অডিওবল, একদম ভিজিবল, অডিওবল দুইটাই স্যার, পারফেক্ট। আমি আপনার মেসেঞ্জারে লিংকটা পাঠিয়ে দিয়েছি, হচ্ছে আপনি এক্সেস মেডিকেল স্কুল গ্রুপে ঢুকতে দেখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা এবং স্টুডেন্ট বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ভালভুলার হার্ট ডিজিজের তৃতীয় ক্লাসে আমরা অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ নিয়ে আলাপ করব। আজকে মূলত আমরা দুইটা ডিজিজ নিয়ে আলাপ করব, একটা অ্যাওর্টিক স্টেনোসিস এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন। দুটা পরীক্ষা শর্ট কেসের সময় থাকে, খুব ইজিলি ডায়াগনোসিস করা যায় বিধায় স্যারদের খুব পছন্দ থাকে অ্যাওর্টিক স্টেনোসিস এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন। দুইটার ভিতরে হলো মানে ফিজিক্যাল ফাইন্ডিংস এতই চমৎকার থাকে যে যে কোনো মানে শিক্ষানবিশের পক্ষে এটা ডায়াগনোসিস করা খুব সহজ হয়। যেমন সিম্পলি অ্যাওর্টিক স্টেনোসিস এর সাথে পালস ছাড়া দেখতে বলেন যে এখানে স্লো পালস থাকে এবং ডিলেড পিক থাকে। একই সাথে একটা অ্যাওর্টিক এরিয়ায় একটা মারমার থাকে যেটা রেডিয়েট করে এক্সিলে, এবং মোটামুটি মিডল এইজের একটা মানুষ থাকে। এইরকম একটা ফাইন্ডিংস পালসের সাথে ক্যারোটিডের বেসের যদি মিলে তখন সেটা ডায়াগনোসিস অ্যাওর্টিক স্টেনোসিসের ফেভারে যায়। একই সাথে পেরিফেরাল সাইন যেমন হাই ভলিউম কোলাপসিং পালস এবং পিস্টল শুট মারমার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অলমোস্ট জিরো, এরকম যদি একটা থাকে এবং ক্যারোটিড ড্যান্সিং থাকে, হেড নডিং থাকে, এবং এই অবস্থায় যদি একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাওয়া যায় রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, তাহলে ডায়াগনোসিস অ্যাওর্টিক রিগার্জিটেশনের ফেভারে যায়। যেহেতু এটার পেরিফেরাল সাইন খুবই প্রমিনেন্ট এবং খুব ডায়াগনোসিস করা খুব ইজি, তাই সেই জন্য স্যারদের খুব পছন্দের তালিকায় এই দুইটা থাকে। দেখি আমরা এই দুইটা এত সহজে যেহেতু ডায়াগনোসিস করা যায়, একটু কঠিন ভাবে বোঝার চেষ্টা করি। যদি আমরা উপরের স্লাইডের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমরা অ্যাওর্টিক ভালভের একটা ছবি দিয়ে রাখছি এখানটায়। ট্রাইকাসপিড তিনটা ভালভ আছে, মাঝখানটায় বাইকাসপিড দুইটা আছে, ইউনোকাসপিড। ট্রাইকাসপিড নরমাল এবং বাইকাসপিড এবং ইউনোকাসপিড কনজেনিটালি অ্যাবনরমাল। অ্যাওর্টিক ভালভের এরকম থাকতে পারে। এখন অ্যাওর্টিক স্টেনোসিস আমরা প্রথম ইন্ট্রোডাক্টরি লেকচারে আমরা জানছিলাম যে অ্যাওর্টিক স্টেনোসিস কখন বলবো আমরা, বা স্টেনোসিস কখন বলবো যখন ভালভটা ন্যারো হবে। অ্যাওর্টিক স্টেনোসিস কখন বলবো যখন এই ভালভটা ন্যারো হবে। সো সিম্পল ডেফিনেশন, when the aortic valve becomes narrow.
The aortic stenosis is a chronic progressive disease that produces narrowing of the aortic valve, leading to obstruction of the left ventricular stroke volume, leading to a symptoms of chest pain, breathlessness, syncope, and pre-syncope, and fatigue. The classical একটা symptom থাকে, আমরা ASD বলি, A মানে angina, S মানে syncope, D মানে dyspnea। ASD এর মতো একটা symptoms থাকে, সেটা হলো খুব ক্লাসিক্যাল ট্রায়াড অফ সিম্পটমও অনেক সময় বলে। এই যে অবস্ট্রাকশনটা তৈরি হয়, তারপর একটা সিম্পটম তৈরি হয়, কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিস মোস্টলি অ্যাসিম্পটোমেটিক। এটা প্রায় 30 থেকে 50 বছর পর্যন্ত অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, এবং যদি রিউমেটিক অরিজিন হয় তাহলে 30 থেকে 60 বছর পরে তার সিম্পটম ডেভেলপ করে। এবং এটা যদি বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ হয়, যার উপরে আলটিমেটলি ক্যালসিফিকেশন হয়ে জমা হয়, স্টেনোসিস হয়, সেটা 50 থেকে 60 বছরের পরে হয়। এবং ওল্ডার এজ গ্রুপে যেখানে ক্যালসিয়াম জমে হবে, সেটা নরমাল ভালভে হতে পারে, অথবা কনজেনিটালি বাইকাসপিড অথবা ইউনিকাসপিড ভালভে ক্যালসিফিকেশন জমা হলে অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে। এইটা যে লম্বা একটা গ্যাপ, 30 থেকে প্রায় 90 বছর পর্যন্ত, এই টাইমটা পেশেন্ট কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস হলো যখনই পেশেন্টের সিম্পটম ডেভেলপ করবে, সেখান থেকে পেশেন্ট শুধুমাত্র বাঁচবে 2 থেকে 5 বছর। ম্যাক্সিমাম পেশেন্ট 2 থেকে 5 বছরের ভিতরে মারা যায়। এবং এই প্রতি বছরে প্রায় 25% রোগী সিম্পটম ডেভেলপ করতে থাকে। একবার সিম্পটম ডেভেলপ করলেই the rate of increase of symptoms of mortality about 25% per year। প্রতি বছরই প্রায় 25% করে রোগ মারা যেতে থাকে। তো এটা হলো খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ যে অ্যাওর্টিক স্টেনোসিস যখনই সিভিয়ার এবং সিম্পটোমেটিক আসবে, দ্যাট মাস্ট বি আন্ডার ট্রিটমেন্ট, ডেফিনেটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট। এই অবস্ট্রাকশনটা 3টা লেভেলে হতে পারে। একটা ভালভুলার লেভেলে অবস্ট্রাকশন হতে পারে, অথবা ঠিক আগে সুপ্রাভালভুলার অথবা ইনফ্রাভালভুলার লেভেলে অবস্ট্রাকশন হতে পারে। এবং অনেক সময় একটা ডাইনামিক অবস্ট্রাকশন তৈরি হতে পারে, সাব অ্যাওর্টিক অবস্ট্রাকশন, ডাইনামিক, যেন হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি দিয়ে হতে পারে। এবং যদি আমরা কারণ বলি, আগের স্লাইডটাই দেখা গেছে যে আসলে আমরা 3টা কারণ বলছি। একটা বলছি হলো রিউমেটিক, একটা বলছি কনজেনিটাল, আর একটা ডিজেনারেটিভ। এই 3টা কারণই আসলে খুব ইম্পর্টেন্ট কারণ। যদি ছবি কয়টা দেখি, নরমাল ভালভ এরকম ট্রাইকাসপিড ভালভ থাকবে, এবং বাইকাসপিড ভালভ এরকম ভাবে থাকবে, 2টা ভালভ কাজ থাকবে। এবং রিউমেটিক ভালভ, এই ভালভের ভিতরে যদি রিউমেটিক প্রসেসটা কন্টিনিউ করে, যে আলটিমেটলি কমিশন এবং ফিউশন গুলো যদি কাপস গুলো ফিউশন হইতে থাকে, তারপরে আস্তে আস্তে ভালভের ওরিফিসটা ছোট হইতে থাকবে, যেভাবে আমরা মাইট্রাল স্টেনোসিসে দেখতে পাচ্ছি। ঠিক এর আগের জায়গায় যদি দেখি, ট্রাইকাসপিড ভালভে যদি এরকম ভালভের উভয় পৃষ্ঠে এরকম ক্যালসিফিকেশন জমে থাকে, তাহলে এই ভালভ ওরিফিসটা ছোট হইতে পারে। এটা হলো কমন। এখন যদি আমরা ইটিওলজি হিসাবে দেখি যে কোন বয়সে কিরকম, যদি একটা বাচ্চা আসে, চিলড্রেন, ইনফ্যান্ট অথবা অ্যাডোলেসেন্স, তার যদি অ্যাওর্টিক স্টেনোসিস পাওয়া যায়, মোস্ট কমনলি এটা কনজেনিটাল, হয়তো আর বাইকাসপিড অথবা ইউনিকাসপিড অ্যাওর্টিক ভালভ। তো যদি একটা মিডল এজে আসে, তাহলে সেখানে রিউমেটিক ইন অরিজিন, এটা ফার্স্ট ডায়াগনোসিস। সেকেন্ড যদি আপনার ডায়াগনোসিস বলতে বলে, তাহলে সেক্ষেত্রে আপনি ক্যালসিফিকেশন দায়ী করতে পারেন, অথবা কনজেনিটাল দায়ী করতে পারেন, কিন্তু মিডল এজে রিউমেটিক ফার্স্ট। এবং যদি একটা ওল্ড এজে আসে, তাহলে সেই ক্ষেত্রে আসলে ডিজেনারেটিভ অথবা সেনাইল অথবা ক্যালসিফিকেশন, এটা ফার্স্ট। নেক্সট, এই লাস্ট এজেও যে কনজেনিটালি হইতে পারে না তা না, দেখা গেল একটা বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ আছে, সেটার উপরে ক্যালসিয়াম জমে, এটা 60, 70, 80, 90 বছর বয়সে আপনার সিম্পটম প্রডিউস করলো। তো আর রিউমেটিক ফিভারও হতে পারে। তো সেক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্যালসিয়াম ডিজেনারেটিভ এবং ক্যালসিয়াম ডিজেনারেশনটাই বেড়ে। ইটিওলজির সাথে ট্রিটমেন্টের কোনো ডিফারেন্স নাই। যাই হোক না কেন, পেশেন্ট যদি সিম্পটোমেটিক হয় এবং পেশেন্ট যদি সিভিয়ার থাকে স্টেনোসিস, তাহলে সার্জিক্যাল রিপ্লেসমেন্ট লাগবে। এবং রিউমেটিক প্রসেস যেটা আছে, সেটা কিভাবে হয়, যে অ্যাডিশন হয়, অ্যাডিশন এন্ড ফিউশন অফ দি কমিশন এন্ড কাপস
vascularization of the leaflets of the valves ring leading to retraction and stiffening of the free borders of the cups, and calcification nodules develops on both surfaces, and the orifice is reduced to a small and triangular opening. এইভাবে করে ক্যালসিয়াম মানে প্রথমে এটা থিকেনিং এবং রিডিউস হয়ে আলটিমেটলি এটা হয়। এটা মার্টাল ভালভ এবং এটা অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক ভালভে এইভাবে অ্যাডিশন এবং ফিউশন হয়ে যাবে। কনজেনিটালি যদি এরকম ভাব থাকে, আইদার মানে বাইকাসপিড অথবা ইউনিকাসপিড ভালভ যদি থাকে, সেক্ষেত্রে এটা ডোম শেপড হতে পারে এবং কনজেনিটালি এটা ছোট থাকতে পারে। Unicuspid valves most frequently malformation found in fetal valvular AS in infants. Bicuspid valves rarely responsible for serious narrowing of the aortic orifice during childhood, but it can cause significant aortic regurgitation. আমরা দেখবো যে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভে আসলে স্টোনোসিস খুব একটা বেশি করতে পারে না চাইল্ডহুডে, যদি কিছু করে সেটা অ্যাওর্টিক রিগার্জিটেশন করে, এবং চাইল্ডহুডে যদি কোনো অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট লাগে তাহলে সেটা অ্যাওর্টিক রিগার্জিটেশনের জন্য লাগবে, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের জন্য। ক্যালসিফিকেশন একই রকম, যে তার উভয় পৃষ্ঠেই ক্যালসিফিকেশন জমতে পারে, এবং এই ক্যালসিফাইড যে ভালভ হয় ইনিশিয়ালি শুরু হয় অ্যাওর্টিক স্ক্লেরোসিস দিয়ে। অ্যাওর্টিক স্ক্লেরোসিস কি, মানে অ্যাওর্টিক ভালভটা ক্যালসিফাইড থাকবে কিন্তু কোনো অবস্ট্রাকশন থাকবে না, কোনো ব্লক থাকবে না, কিন্তু এই অ্যাওর্টিক স্ক্লেরোসিস যদি থাকে কিন্তু সেটার 50% তার মানে চান্স থাকে কার্ডিওভাস্কুলার ডেথ এবং এমআই হওয়ার, এবং এখান থেকে সে প্রোগ্রেসিভ ক্যালসিয়াম জমে ইমোবাইল হয়ে আলটিমেটলি অ্যাওর্টিক স্টোনোসিস ডেভেলপ করতে পারে। এই জন্য মানে অ্যাওর্টিক স্ক্লেরোসিসকে খুব হালকাভাবে উড়িয়ে দেওয়ার দরকার নাই। অ্যাওর্টিক স্ক্লেরোসিস থাকলে তার রিস্ক ফ্যাক্টর গুলো অবশ্যই মডিফাই করতে হবে এবং ইভালুয়েট করতে হবে, ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। এবং এটা সেম লাইক অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসের মতো সেনাইল অথবা ডিজেনারেটিভ ক্যালসিফিকেশনটা, এবং এরকম ভাবে আলটিমেটলি ডান দিক থেকে বাম দিকে ক্যালসিয়াম জমতে জমতে অথবা আলটিমেটলি ফিউশন হইতে হইতে ভালভগুলো ছোট হইতে থাকে। অ্যাওর্টিক স্ক্লেরোসিস থেকে শুরু করে মাইল্ড টু মডারেট এবং আলটিমেটলি সিভিয়ার অ্যাওর্টিক স্টোনোসিস হয়। এটা যদি ডান দিকেরটা যদি নরমাল হয় অ্যাওর্টিক ভালভের ওপেনিং, বাম দিকেরটা এটা স্লিট লাইনে এরকম হবে, এটা সিভিয়ার অ্যাওর্টিক স্টোনোসিস। এবং ইকোকার্ডিওগ্রাম করলে এরকম একটা জেট এর মতো পাওয়া যায়, এটা যত বেশি থাকে বা 4 মিটারের বেশি থাকলে এটা সিভিয়ার। প্যাথোফিজিওলজি, আমরা জানি যে প্যাথোফিজিওলজিতে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে একটা অবস্ট্রাকশন আছে, একটা ভালভের প্রতিবন্ধকতা আছে, অতএব কার্ডিয়াক আউটপুট ইজ ইনিশিয়ালি মেইনটেইনড at the cost of steadily increasing the pressure gradient across the aortic valve. আমরা সূত্র অনুসারে জানি যে যে কোনো গ্রেডিয়েন্ট এটা ফ্লো স্কয়ার এবং অ্যাওর্টিক ভালভের স্কয়ারের সাথে তুলনা করে, মানে যত ভালভ ছোট হইতে থাকবে তত বেশি তার গ্রেডিয়েন্ট হইতে থাকবে। এক গুণ ভালভের মানে জন্য প্রায় দ্বিগুণ পরিমাণে গ্রেডিয়েন্ট তৈরি হইতে থাকে। অ্যাওর্টিক ভালভ যত ছোট হইতে থাকবে গ্রেডিয়েন্ট তত বেশি হইতে থাকবে। এই লেফট ভেন্ট্রিকেলে এবং অ্যাওর্টার ভিতরে গ্রেডিয়েন্ট তৈরি হবে। এইরকম যখন গ্রেডিয়েন্ট তৈরি হবে, এরকম যখন প্রেসার তৈরি হবে, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকল ডাইলেট করবে, হাইপারট্রফি হবে এবং আলটিমেটলি ডাইলেট হবে। এবং এই যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতেছে এর একটা পর্যায়ে আসে করোনারি ব্লাড সাপ্লাই যেটা সেটা থাকবে, সেটা ইনএডিকুয়েট হবে। কারণ হলো যে প্রপোর্শনেটলি যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় সেই প্রপোর্শনেটলি অক্সিজেন সাপ্লাই, ব্লাড সাপ্লাই ঠিক মতো সে পাবে না। সো তিনটা জিনিস, একটা হলো গ্রেডিয়েন্টটা বাড়তে থাকবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে এবং করোনারি সার্কুলেশনে ইনএডিকুয়েট হবে। এবং যদি আমরা রেসপন্সটা দেখি, লেফট ভেন্ট্রিকুলার রেসপন্স টু প্রেসার ওভারলোড, এটা হলো মানে যত প্রেসার বাড়তে থাকবে তার সাথে সাথে রেডিয়াসের সাথে সাথে এবং ওয়াল স্ট্রেসটা মানে সমান হারে বাড়তে থাকবে, কিন্তু তার লেফট ভেন্ট্রিকুলার ওয়াল থিকনেসের দ্বিগুণ হারে কমতে থাকবে। আমি একটু বুঝাই বলি, যত প্রেসার বাড়বে তত লেফট ভেন্ট্রিকুলার ওয়ালে টেনশন বাড়তে থাকবে, কিন্তু লেফট ভেন্ট্রিকুলার ওয়াল যত থিক হতে থাকবে তত দ্বিগুণ হারে প্রেসার কমে যাবে। এখন হলো aortic stenosis imposes a increased pressure load on left ventricle, resulting in compensatory left ventricular hypertrophy to maintain the normal wall stress, that is K.
wall stress is proportional to the left ventricular pressure and the radius. So K equal directly proportional to P and to R. That is, it যত প্রেসার বাড়বে, যত রেডিয়াস বাড়বে, তত ওয়াল স্ট্রেস বাড়বে, তার দ্বিগুণ হারে মানে যদি ওয়াল থিকনেস হয় কমে যাবে। এই জন্য দেখবেন যে অ্যাওর্টিক স্টেনোসিসের লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা হাইপারট্রফি থাকে এবং ওয়ালটা থিক থাকে। যত ওয়াল থিক থাকবে লেফট ভেন্ট্রিকুলার প্রেসার তত মিনিমাইজ হতে থাকবে। এবং এটা প্যাথোফিজিওলজি যদি আমরা এটা দেখি, আমরা ডান দিকে দেখি যে অ্যাওর্টিক স্টেনোসিস আছে, অতএব একটা লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে। লেফট ফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকলে ইনক্রিজ লেফট ভেন্ট্রিকুলার সিস্টেলিক প্রেসার, যার জন্য সে লেফট ভেন্ট্রিকুলারে মাস বাড়বে এবং লেফট ভেন্ট্রিকুলার আলটিমেটলি মাসের সাথে ইনএডিকুয়েট থাকবে অক্সিজেন সাপ্লাই, যার জন্য লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন হবে, আলটিমেটলি হার্ট ফেল করবে। একই সাথে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকলে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন টাইমটা বাড়তে থাকবে। লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন টাইম যদি বাড়ে তাহলে ডায়াস্টোলিক ফিলিং কমবে, একই সাথে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বাড়বে বা কনজাম্পশন ক্ষমতা বাড়বে। এই দুটোই আলটিমেটলি অক্সিজেন সাপ্লাইটাকে মানে কমাই দিতে থাকবে এবং মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হবে। একদম বাম দিকে যদি দেখি যে আলটিমেটলি কি হয়, অ্যাওর্টিক স্টেনোসিস থাকার জন্য অ্যাওর্টার প্রেসার কম থাকে। অ্যাওর্টার প্রেসার যদি কম থাকে তাহলে মানে আমরা জানি যে মায়োকার্ডিয়ামের সাপ্লাই আসে মানে ডায়াস্টোলের সময় করোনারি যে সাপ্লাই আছে সেখানে ডায়াস্টোলে যদি প্রেসার কম থাকে তাহলে এই গ্রেডিয়েন্ট কম থাকে, অতএব মায়োকার্ডিয়ামের নিজের সাপ্লাই কম থাকবে। At the same time, left ventricular increased diastolic pressure হয়, end diastolic pressure বাড়তে থাকে। সবকিছু মিলে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই কমতে থাকে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং লার্জলি এলবি লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর ডেভেলপ করে। ছবিটা দেখলে খুব ইজিলি ভাবে বোঝা যায়। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কমনলি অ্যাসিম্পটোমেটিক, আমরা আগে বলছিলাম যে এটা একটা লম্বা প্রসেস থাকে, এই জন্য এটা অ্যাসিম্পটোমেটিক থাকে এন্ড ডিটেক্টেড অন রুটিন ক্লিনিক্যাল এক্সামিনেশন। অনেক সময় অন্য কোনো কারণের জন্য সে পরীক্ষার জন্য আসলো, সেখানে ডিটেক্ট করা যায়। এবং কার্ডিনাল সিমটমস আগের ভাবে যেভাবে বলছি এএইচডি, যেমন অ্যাঞ্জাইনা, হার্ট ফেলিওর এবং সিনকোপ। ডিসনিয়া মানে হার্ট ফেলিওরের জন্য পরীক্ষার সময় স্যাররা জিজ্ঞাসা করে অ্যাঞ্জাইনা কেন হবে, হার্ট ফেলিওর কেন হবে, সিনকোপ কেন হবে, উত্তরগুলো ভালোভাবে জেনে রাখতে হবে। এবং আদার্স মানে প্রেজেন্টেশন, এটা তো ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, অন্যান্য প্রেজেন্টেশন হতে পারে অ্যারিথমিয়া, atrial fibrillation, pulmonary hypertension, systemic venous hypertension এবং জিআই ব্লিডিং হতে পারে। আনইউজুয়াল প্রেজেন্টেশন জিআই ব্লিডিং এবং অনেক সময় এনজিও ডিসপ্লেসিয়া হতে পারে রাইট কোলনের থেকে এবং আদার ভাস্কুলার ম্যালফরমেশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস স্পেশালি ইয়াঙ্গার চিলড্রেনদের হতে পারে এবং এম্বোলিজম হতে পারে। এই যে অ্যাওর্টিক ভালভের যে ক্যালসিফিকেশন থাকে, ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়ামটা ডিসলস্ট করে কোথাও হার্ট, কিডনি অথবা ব্রেনে চলে গেলে স্ট্রোক নিয়ে আসতে পারে। দিস আর দি নট দি মানে ক্লাসিক্যাল মানে প্রেজেন্টেশন, দিস ইজ দি রেয়ার প্রেজেন্টেশন। অ্যাঞ্জাইনা কেন হয় আমরা মানে প্রথমেই মানে ধরে নেব যদি কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ থাকে তাহলে অ্যাঞ্জাইনা হবে, এটা সবাই জানে। আমরা ধরে নিই যে কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ নাই এবং অ্যাওর্টিক স্টেনোসিস সাধারণত থাকেও না। কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ থাকাই চেস্ট পেইন হতে পারে এবং এইটা হবে যখনই মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড এক্সিড করবে অক্সিজেন সাপ্লাইর চেয়ে। এবং আরেকটা কারণ হলো মায়োকার্ডিয়াল রিজার্ভ যেটা আছে, রিডিউসড করোনারি রিজার্ভস ডিউ টু ফেইলিওর অফ দি ক্যাপিলারি ইনগ্রোথ, এটা ক্যাপিলারি ইনগ্রোথ কম থাকে, অথবা ইনক্রিজড এলভি ফিলিং প্রেসার রিডিউসেস দি ডায়াস্টোলিক গ্রেডিয়েন্ট অফ এন্ডোকার্ডিয়াল ব্লাড ফ্লো হুইচ ইন টার্ন লিডস টু অ্যাঞ্জাইনা। এখানে ডায়াস্টোলিক গ্রেডিয়েন্টটা কমে, কারণ এন্ড ডায়াস্টোলিক প্রেসার বাড়ে, এর জন্য ডায়াস্টোলিক যে গ্রেডিয়েন্ট আছে সেটা কমে যায়, কমে গেলে এন্ডোকার্ডিয়ামের ফিলিং কম। হার্ট ফেলিওর কিভাবে হয়? দুইভাবে হার্ট ফেলিওর হয়, একটা প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশনে হয় আর একটা রিডিউসড ইজেকশন ফ্র্যাকশনে হয়। প্রথম দিকে কি হয়, হার্ট ফেলিওর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, অতএব লেফট ভেন্ট্রিকুলার ওয়ালগুলা নন কমপ্লায়েন্ট থাকে, এই এলবির ভিতরে ব্লাড দিতে গেলে ফিলিং প্রেসার বেশি লাগে, অতএব এই ক্ষেত্রে যেই ফিলিং প্রেসার বেশি লাগে সেই ফিলিং প্রেসারই ফেলিওর ডেভেলপ করে। এটা হলো মানে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, মানে ইজেকশন ফ্র্যাকশন এখানে কমে না।
কিন্তু দীর্ঘদিন যদি এরকম থাকে, লং স্ট্যান্ডিং ক্ষেত্রে থাকে, তাহলে প্রেশার বাড়তে থাকে, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়ার পরে সে কার্ডিয়াক আউটপুট আর মেনটেন করতে পারে না, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমে এবং কমার পরে সে এন্ডায়াস্টোলিক ভলিউম বাড়ে, আলটিমেটলি ফেইলিওর ডেভেলপ করে। তো দুইভাবেই হার্ট ফেইলিওর ডেভেলপ করতে পারে। Increased LV wall thickness reduces LV chamber compliance, requiring increased filling pressure to fill the left ventricle to a given volume. To reduced compliance leads to decreased stroke volume and increased filling pressure, leading to heart failure with preserved ejection fraction. Long standing and severe pressure overload often leads to excess afterload when the left ventricle hypertrophy is inadequate to normalize the wall stress, reducing the ejection fraction and cardiac output. যখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিও আলটিমেটলি আর কম্পেনসেট করতে পারতেছে না, যে তার মাসল ফাইবার বের হয়েও কন্ট্রাকশন করেও সে কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে পারতেছে না, এবং প্রেশার overload can also induce myocardial changes that reduces the innate contractility. Ultimately দীর্ঘদিন প্রেসার থাকার জন্য মায়োকার্ডিয়ালের যে কন্ট্রাক্টিলিটি থাকে, যে প্রপার্টি, সে প্রপার্টি তো ক্ষতিগ্রস্ত হয়। সিনকোপ পরীক্ষার সময় সব সময় জিজ্ঞাসা করে যে এই রোগীটা যে এখন তোমার কাছে আনকনশিয়াস নিয়ে আসলো, মানে কেন এই আনকনশিয়াস নিয়ে আসলো, এর এক্সাক্ট যে মেকানিজম এটা আসলে কন্ট্রোভার্সিয়াল, কেন হয়। তোমার প্রশ্নের উত্তর হবে স্যার এক্সারসাইজের সময় হতে পারে সিনকোপ, আর যদি এক্সারসাইজে না হয় তাহলে মানে রেস্টে সিনকোপ হতে পারে। ম্যাক্সিমাম যেটা হয় এক্সারসাইজে হয়। এক্সারসাইজে হয় কি, যে এক্সারসাইজের যখন কার্ডিয়াক ডিমান্ড বাড়ে সেই অনুপাতে কার্ডিয়াক আউটপুট বাড়ে না, কারণ ওখানে ফিক্সড অবস্ট্রাকশন আছে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এই জন্য তার কার্ডিয়াক আউটপুট বাড়ে না। এক, দুই নম্বর হলো যে পেরিফেরাল এক্সারসাইজ ইনডিউসড পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন হয়, এবং তিন, আরো হলো মানে ডিপ্রেসড থাকে হলো ভ্যাসোডাইলেটরি মানে ইফেক্ট যেটা থাকে সেটা আরো এক্সাজারেটেড থাকে, ভ্যাসো প্রেসার রেসপন্সটা এক্সাজারেটেড থাকে। তাহলে একটা হলো এক্সারসাইজে কার্ডিয়াক আউটপুট বাড়ে না, দুই হলো এক্সারসাইজ ইনডিউসড ভ্যাসোডাইলেটেশন হয়, তিন নম্বর হলো পেরিফেরাল ভ্যাসোডাইলেশন ইভেন এক্সাজারেটেড ভ্যাসোডিপ্রেসর রেসপন্স, এই যে ভ্যাসোডিপ্রেসর রেসপন্সটা আরো এক্সাজারেটেড হয়। এই তিনটা কারণে আলটিমেটলি তোমার সিনকোপ দেখা দেয়, কারণ ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন পেরিফেরাল রেজিস্ট্যান্স, সো পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার ফল করলে আর সেরিব্রাল পারকিউশন মেনটেন করতে পারবে না, আলটিমেটলি সেরিব্রাল পারকিউশন মেনটেন না করতে পারলে পেশেন্ট সিনকোপে চলে যাবে। এটা হলো তার একটা এক্সপ্লেনেশন। দুই ভাবে বলতে পারে স্যার না রোগী তো এক্সারসাইজ করে নাই, বসে আছে, কি আছে স্যার, একটা হলো অ্যারিথমিয়ার জন্য হতে পারে, দুই কমপ্লিট হার্ট ব্লক যদি থাকে অথবা এবি ব্লক থাকে সেই ক্ষেত্রে হতে পারে, যদি রেস্টিং স্টেজে তার সিনকোপ ডেভেলপ করে। খুব কমন কোশ্চেন পরীক্ষার সময় ম্যানেজারদের ছাত্ররা জিজ্ঞাসা করে, তুমি পালস দেখে কিভাবে বলবা যে এটা মানে অ্যাওর্টিক স্টেনোসিস আছে কি নাই, অথবা তোমার একটা বললো যে তোমার এই রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে একটা তোমার একটা মারমার পাওয়া গেছে, তুমি কি অন্য কিছু এক্সামিনেশন করতে চাও কিনা, তুমি মানে, অথবা স্যারে বলতে পারে যে ডু দি অসকালটেশন এন্ড রিলিভেন্ট, এরকম 3 থেকে 4 ভাবে তোমাকে কোশ্চেন করতে পারে। তুমি ওরকম দেখলেই তুমি পালসটা দেখবা, যদি পালসটা এরকম থাকে, দেখো বাম দিক এটা মানে ডান দিকের যেটা আছে সেটা এখানে এটা হলো নরমাল, এরকম আপ স্ট্রোক থাকবে এবং তারপরে আলটিমেটলি ডাউন স্ট্রোক থাকবে। কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিসে এরকম ডিলেড মানে এবং স্লো আপ স্ট্রোক থাকবে, এটা হলো অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য থাকবে। এটা খুব ক্লাসিক্যাল, স্লো এন্ড ডিলেড আপ স্ট্রোক থাকে। এবং কি এক্সামিনেশনে অ্যাওর্টিক স্টেনোসিসের মানে 4টা জিনিস, কিন্তু তোমাদের জন্য 2টা মানে এসেনশিয়াল আন্ডার গ্র্যাজুয়েটে, সেটা হলো palpation of the carotid upstroke, এটা বুঝতে হবে। দুই নম্বর হলো evaluation of the systolic murmur। যদিও evaluation of the systolic murmur কিন্তু তোমার আগে মারমার বলা যাবে না, পরীক্ষার সময় কিভাবে বলবো আমি পরবর্তীতে দেখাই দিতেছি। ইনস্পেকশন, পালপেশন, অসকালটেশন এইভাবে বলতে হবে, এবং তার প্রত্যেকটা ধারাবাহিকতার সাথে বলতে হবে। বইতে অনেক সময় বর্ণনা করার সময় শুধুমাত্র মানে যে ফাইন্ডিংটা খুবই
টিপিক্যাল সেটা বর্ণনা করে যায়। পরীক্ষার সময় যদি ভাইবা বোর্ডে তোমরা ওইরকম বর্ণনা করো তাহলে স্যাররা ধরে ফেলবে তোমাদেরকে। তাহলে palpation of the carotid artery stroke number 1, and evaluation of the systolic murmur 2, and assessment of the splitting of the heart sound মানে S2, and examination of the heart failure. Rate, pulse rate and rhythm usually normal, and pulse and slow rising and late peaking, and low amplitude of the carotid pulse, that is purpur stardust. এটা মানে ল্যাটিন শব্দ যে দেরিতে শুরু হয় এবং স্লো এবং দেরিতে, and this is a specific for carotid aortic stenosis. ব্লাড প্রেশার সাধারণত নরমাল থাকবে, কিন্তু অ্যাওর্টিক রিগার্জিটেশন যখন বলবো তখন দেখবো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য থাকবে, হোয়াইট পালস প্রেশার থাকবে, এটা নরমাল থাকতে পারে। এবং প্রিকার্ডিয়াম যদি এক্সামিনেশন করি, ইনস্পেকশন এবং মানে পালপেশনের সাথে আসে, প্রিসিস্টোলিক ডিস্টেনশন অফ দি লেফট ভেন্ট্রিকল ইজ অফেন ভিজিবল এন্ড পালপেবল। ইনস্পেকশনে মানে প্রিকার্ডিয়াম ভিজিবল থাকে এবং পালপেশনে পালপেট করলে অ্যাপেক্স বিট পালপেবল থাকে এবং এখানে সাস্টেইন থাকবে। তোমার বইয়ের মধ্যে মানে অ্যাওর্টিক স্টেনোসিস এবং অ্যাওর্টিক রিগার্জিটেশনের অ্যাপেক্স বিটের ক্যারেক্টার দুই জায়গায় দুইভাবে বর্ণনা করছে। এক জায়গায় বর্ণনা করছে এটা মানে হিবিং, আর এক জায়গায় বর্ণনা করছে থ্রাস্টিং। যখন বইয়ের ভিতরে বর্ণনা করছে অ্যাওর্টিক স্টেনোসিস তখন তারা সেখান থেকে বর্ণনা করছে থ্রাস্টিং, আর যখন বইয়ের আগে যখন শুরু করছে যে এক্সামিনেশনে তখন সেখানে বলছে হিবিং। এখন হিবিং আর থ্রাস্টিং নিয়ে গন্ডগোল করে লাভ নেই, আমরা বলবো যে কার্ডিয়াক অ্যাপেক্স যেটা থাকবে সেটা থাকবে ফোর্সফুল এন্ড সাস্টেইনড বাট নরমাল ইন পজিশনে। ইউজুয়ালি কনসেন্ট্রিক হাইপারট্রফি থাকে, অ্যাপেক্স বিট নরমালি লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস থেকে নড়বে না যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে। অ্যাওর্টিক স্টেনোসিসে অ্যাপেক্স একদম নরমালি লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেসে থাকবে, কিন্তু সেটা হার্টের মধ্যে দুমদুম করে লাগবে এবং সেটা হার্টের মধ্যে মনে হবে যে কিছুক্ষণ সময় থাকতেছে। ঠিক একইভাবে যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন হয় এটাও দুমদুম করে লাগবে, কিন্তু লাগার সাথে সাথে চলে যাবে, কিন্তু এটা শুধু ফিফথ ইন্টারকস্টাল স্পেসে থাকবে না, এটা একটু ডাইলেট হবে এবং একটু সরে আসবে। তো অ্যাপেক্স বিটের ক্যারেক্টার দিয়ে সরে আসতেছে না একই জায়গায় আছে, এটা দিয়ে যেটা মানে অ্যাওর্টিক স্টেনোসিস কি রিগার্জিটেশন এটা ডিফারেন্সিয়েট করা যায়। এবং একটা সিস্টোলিক থ্রিল থাকতে পারে, এমন হরহামেশা একটা সিস্টোলিক থ্রিল থাকে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, খুব ভালোভাবে দেখলে থ্রিল থাকে। এবং অনেক সময় তুমি ক্যারোটিডে যদি হাত দাও মানে সুপ্রাস্টার্নাল নসে যদি হাত দাও তাহলে তুমি ক্যারোটিড থ্রিলটা ফিল করতে পারো। It is usually best appreciated when the patient leans forwards during full expiration in the second right intercostal space or suprasternal notch. আমার পরীক্ষার সময় অ্যাওর্টিক স্টেনোসিস পড়ছিল, কিন্তু আমি যখন এই এক্সামিনেশন করে দেখছি যে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে কোনো স্পেস নাই, মানে থ্রিল নাই, তো আমি আসলে পরে আর ই করি নাই। কিন্তু স্যার এসে ঠিকই, আমানুল্লাহ স্যার ছিল আমার এক্সামিনার, আগের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্যার এসে ঠিকই ধরছে, বলছে যে তুমি কোথায় কোথায় দেখছো মানে থ্রিল। আমি স্যার এই জায়গায় দেখছি। স্যার ঠিক সুপ্রাস্টার্নাল নসে হাত ঢুকিয়ে দিয়ে বললো যে দেখো তো এখানে আছে কিনা থ্রিল, তো বলছে যে জি স্যার আছে। তো যা হোক মানে আমি খুঁজে পাইনি, কিন্তু স্যাররা খুব ক্লিনিক্যালি খুবই শার্প, স্যার খুঁজে বের করছেন। And systolic theory is specific but not sensitive for aortic severe aortic stenosis. থাকলেই যে মানে aortic stenosis হবে এমনটা নাও হতে পারে। এটা হলো আমার অসকালটেটরি ফাইন্ডিং। আমি যদি অসকালটেশনের ফাইন্ডিং এ যাই তাহলে সবসময় আমি বলবো হার্ট সাউন্ডের কথা। ফার্স্ট হার্ট সাউন্ড কি হবে, সেকেন্ড হার্ট সাউন্ড কি হবে, সেটা হলো যেহেতু এটা মানে আমার অ্যাওর্টিক ভালভের সমস্যা, অতএব মানে ফার্স্ট হার্ট সাউন্ডের কোনো সমস্যা নেই। আমার ফার্স্ট হার্ট সাউন্ড আমার নরমাল থাকবে। সেকেন্ড হার্ট সাউন্ড আমার হলো দুইটা, অ্যাওর্টিক কম্পোনেন্ট এবং মানে পালমোনারি কম্পোনেন্ট। এখন যেহেতু অ্যাওর্টিক স্টেনোসিস, আমার অ্যাওর্টিক স্টেনোসিসে হয় কি অ্যাওর্টিক কম্পোনেন্টটা আগে বন্ধ হয়, পালমোনারিটা পরে বন্ধ হয় এবং একটা স্প্লিটিং থাকে। যদি কোনোভাবে আমি স্প্লিটিং খুঁজে পাই সেকেন্ড হার্ট সাউন্ডে, এটা যাই হোক না কেন এটা আমার অ্যাওর্টিক স্টেনোসিস না। কারণ অ্যাওর্টিক স্টেনোসিস হইতে হলে সেকেন্ড অ্যাওর্টিক কম্পোনেন্টটা সে পালমোনারি কম্পোনেন্টের সাথে একত্রে মিলে যাবে এবং একটা সিঙ্গেল সাউন্ড হবে। অতএব সেকেন্ড হার্ট সাউন্ড সিঙ্গেল, মাস্ট বি সিঙ্গেল।
এরপরে একটা মারমার আমি দেখবো, দেখো ইজেকশন সিলেক্টিগুলোর পরে একটা ডায়মন্ড শেপের মারমার আছে, ক্রিসেন্টো ডিক্রিসেন্টো একটা মারমার আছে। এই প্রথম দিক থেকে ছোট থাকে, পরে বার করতে থাকে আবার এখানে, এবং ক্রিসেন্টো মারমার মানে আফটার ইজেকশন মানে ক্লিক এর পরই এটা পাওয়া যায়। এটা আমার, এবং কোনো কোনো ক্ষেত্রে মানে একটা আর্লি ডায়াস্টোলিক মারমারও পাওয়া যেতে পারে, সেটা আমরা পরে বলতেছি। ফার্স্ট হার্ট সাউন্ড নর্মাল অর সফট, সেকেন্ড হার্ট সাউন্ড in severe AS, second heart sound is single. Splitting of the second heart sound is helpful in excluding the diagnosis of severe AS. Mind it. যদি স্প্লিটিং করতে পারো তাহলে এটা AS না, মানে সিভিয়ার অ্যাথলিট সিভিয়ার AS না। ফোর্থ হার্ট সাউন্ড মে বি মানে হার্ট ডিউ টু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এটা মানে হলমার্ক যেটা আমার ডায়াগনোসিসে, সেটা হলো অ্যাওর্টিক সিস্টোলিক মারমার। ইজেকশন সিস্টোলিক মারমার অফ aortic stenosis typically is late peaking and best heart at the base of the heart, which radiates to carotid. The murmur is often likened to a saw cutting wood of and have a musical quality like the mew of a seagull. এটা একটা মানে টার্ম, মিউ অফ এ সিগাল, যারা মানে কক্সবাজার সমুদ্র সৈকতে সিগালের ডাক শুনতে পারছো, সেরকম একটা সিগালের ডাকের মতো এটা শুনতে পাওয়া যায়। যদি ইউটিউবে সার্চ দিয়ে শুনতে চাও তাহলে শুনতে পারো, দি মিউজিক্যাল কোয়ালিটি অফ মিউ অফ সিগাল, এরকম কি আমি জানতাম না, আমি এটা সার্চ দিয়ে শুনে নিছি। In patients with calcified aortic valve, the systolic murmur is loudest at the base and of the heart and may radiate towards the apex. এইটা আমাদের মানে ক্লিনিক্যালি যে সমস্ত স্যাররা আছে তারা বলবে যে তুমি তো বললা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস রাইট সাইডে পাইছো, এটা রেডিয়েটস করছে এক্সিলাই, সরি রেডিয়েট করছে হলো ক্যারোটিডে, এটা মানে অ্যাওর্টিক স্টেনোসিস। কিন্তু এরকম হইতে পারে কিনা যে এটা অ্যাপেক্সে যেতে পারে কিনা? জি স্যার, এটা অ্যাপেক্সে যেতে পারে, এবং বিশেষ করে ক্যালসিফাইড যদি অ্যাওর্টিক ভালভ থাকে এবং এটা যায়। এবার একটা নাম আছে, একটা এটা গ্যালাভার্ডিয়ান এটার নাম বলে, স্যাররা জানে নামটা, মাঝে মাঝে স্যারেরা জিজ্ঞাসা করে গ্যালাভার্ডিয়ান বলতে তুমি কি বুঝো। and মানে systolic murmur of grade 3 intensity or greater is relatively specific for aortic stenosis. Once the left ventricle fails and stroke volume falls, the systolic murmur of AS becomes softer and rarely maybe disappear. এটা খুব মানে যারা খুব বেশি বিজ্ঞ তাদের জন্য, যে স্যাররা জিজ্ঞাসা করতে পারে যে সবসময় কি তুমি অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার পাবা? না স্যার, যদি এলভি ডিসফাংশন হয় অথবা হার্ট ফেলিওর ডেভেলপ করে, তো এই মারমারটা সফট হয়ে যেতে, গ্রেডিয়েন্ট যত কমে যাবে তত মারমার সফট হয়ে যাবে। ডাইনামিক অসকালটেশন খুব বেশি একটা ভেরি তোমাদের দরকার নাই, যদি খুব ভালো মার্কস পাইতে চাও তাহলে ডাইনামিক অসকালটেশনের কথা জানতে হবে, কারণ স্যাররা বলবে যে অ্যাওর্টিক মানে অ্যাওর্টিক স্টেনোসিসের সিস্টোলিক মারমার আর পালমোনারি মাইট্রাল রিগার্জিটেশনের সিস্টোলিক মারমার হয়, দুইটার ভিতরে ডিফারেন্সিয়েট করা যায় কিভাবে? মাইট্রাল রিগার্জিটেশনের যে মারমার হয় সেটা তোমার ইসের সাথে ডাইনামিক অসকালটেশনের সাথে ভেরি করে না, কিন্তু মারমার অফ অ্যাওর্টিক স্টেনোসিস এটা ডাইনামিক অসকালটেশনের সাথে ভেরি করে। যদি কোনো কারণে আমি যদি তার বাড়াইতে পারি, স্ট্রোক ভলিউম বাড়াইতে পারি, যদি আমি হঠাৎ করে বসে যাই তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট বাড়বে। The murmur of aortic valvular AS is augmented by squatting, which increases the stroke volume. যদি বসে গেলে কার্ডিয়াক আউট মানে ভেনাস রিটার্ন বাড়বে, ভেনাস রিটার্ন বাড়লে এখান থেকে যে স্ট্রোক ভলিউম বাড়বে, অতএব মারমারটা বাড়বে। ঠিক তার উল্টো ঘটবে যদি আমি দাঁড়াই যাই অথবা ভালসালভার ম্যানুভার করি, তাহলে এই মানে মারমারের গ্রেডিয়েন্টটা কমবে। এই যে ডাইনামিক ভাবে কমা এবং বাড়া, এটা অ্যাওর্টিক স্টেনোসিসে সম্ভব, মাইট্রাল রিগার্জিটেশনে সম্ভব না। এটা একটা ক্লাসিফিকেশন আছে, তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য জরুরি না, এটা পোস্ট গ্র্যাজুয়েটে যদি কখন পড়বা তখন এটা দেখে নিবা যে সিভিয়ার এস রে ভাগ করছে, এবং সিভিয়ার এস সিমটোমেটিক, অ্যাসিমটোমেটিক আর প্রোগ্রেসিভ এবং মাইল্ড এস হিসেবে ভাগ করছে। ইনভেস্টিগেশনে আসলে একটা ইকোকার্ডিওগ্রাম ইজ দি ফাইনাল ইনভেস্টিগেশন। একটা ইনভেস্টিগেশন যদি বলে আবার বলবা যে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম, কিন্তু কখনোই কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম সাফিসিয়েন্ট না এক্স রে এবং ইসিজি ছাড়া।
কি করব, মানে এক্সরে মানে ইসিজি করলে কি পাওয়া যাবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যাবে প্রায় 80% ক্ষেত্রে, এবং অন্যান্য মানে মানে লেফট এট্রিয়া অথবা রাইট এট্রিয়ামের এনলার্জমেন্টও পাওয়া যাবে, এট্রিয়াল অ্যারিথমিয়া থাকলে সেটা ডিটেক্ট করা যাবে, এবং ব্লক থাকলে পাওয়া যায়। কি কি পাওয়া যাবে সেটা স্যাররা জিজ্ঞাসা করে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের এভিডেন্স, atrial fibrillation অথবা atrioventricular conduction block। এবং এক্সরে করলে সাধারণত মানে কার্ডিওমেগালি পাওয়া যাবে না, এক্সরে নরমালি থাকবে। এইটা হলো তোমার বইয়ের মধ্যে যেটা আছে সেটা, মানে ইসিজি, এক্সরে, ইকো, ডপলার এবং কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন খুব রেয়ারলি দরকার হয়, যখন ইকোকার্ডিওগ্রাম ডেফিনেটলি বলতে পারে না যে তার এওটিক রেগার্জিটিস, এওটিক স্টেনোসিসটা কতটা সিভিয়ার, অথবা কনকমিটেন্টলি তার আরো কোনো কনজেনিটাল কোনো ডিজিজ আছে কিনা, তখন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা হয়। অথবা যদি কারো ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে, তার বয়স 34-এর উপরে বা 40-এর উপরে আছে, এবং তার করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, চেস্ট পেইন আছে, এইরকম একটা জায়গায় তার করতে হবে। ডিজিজ আমরা বলছি যে মানে ডিজিজ প্রসেস অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, এবং সিভিয়ারিটি অফ দ্য আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ওভার 10 to 15 years. Once moderate to severe aortic stenosis is present, the prognosis remains excellent as long as the patient remains asymptomatic. এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা, যতক্ষণ পর্যন্ত রোগী অ্যাসিম্পটোমেটিক আছে ততক্ষণ কিন্তু রোগীর কোনো ধরনের সমস্যা নাই। এটা মডারেট টু সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হইলেও তার কিন্তু মানে আউটকাম খুব এক্সিলেন্ট, প্রগনোসিসও এক্সিলেন্ট। কিন্তু যখনই তার সিমটম হয়ে যাবে সেখান থেকে সে বাঁচবে সর্বোচ্চ 5 বছর। আমি একটা হিসাব দেখাবো যে 2 বছর বাঁচবে সে যদি তার হার্ট ফেলিওর ডেভেলপ করে, সিনকোপ যদি ডেভেলপ করে তাহলে সেখান থেকে বাঁচবে 3 বছর, এবং যদি তার চেস্ট পেইন ডেভেলপ করে বা একুট করোনারি সিনড্রোম ডেভেলপ করে সেখান থেকে 5 বছর। এই যে 2, 3, 5-এর একটা হিসাব থাকবে, এটা দিয়ে তুমি রোগীকে বুঝিয়ে বলতে পারবা যে তোমার খুব তাড়াতাড়ি এবং টাইমলি ইন্টারভেনশন করা দরকার। And symptomatic patient, once even the mild symptoms are present, the survivor is poor unless the outflow obstruction is relieved. Time of death from the onset of symptom is 2 to 5 years. It is 5 years in case of angina, 3 years in case of syncope, and 2 years in case of heart failure. So the risk of sudden death is high with symptomatic patient with severe aortic stenosis. So this patient should be promptly referred for surgical intervention. কেন আমার জানার দরকার ন্যাচারাল হিস্ট্রিটা, সেটা হলো এই কারণে যে আমি কখন রোগীটাকে আমি রেফার করব। এটা একটা গ্রেডিয়েন্ট, মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার কিভাবে করবা সেটা দিয়ে তুমি জেড ভেলোসিটি দিয়ে করতে পারো। 4 মানে মিটার পার সেকেন্ডের উপরে গেলে সিভিয়ার। এখন হলো আমার ম্যানেজমেন্ট। আমরা ম্যানেজমেন্টের 3টা জিনিস সবসময় খেয়াল করব। এক হলো সিমটম, 2 হলো সিভিয়ারিটি, 3 হলো কমপ্লিকেশন। ভাল্ব যাই হোক না কেন, যদি সিমটম, সিভিয়ারিটি, কমপ্লিকেশন থাকে তার ডেফিনেট ট্রিটমেন্ট লাগবে। জেনারেল ট্রিটমেন্টের ভিতরে আছে পেশেন্ট এডুকেশন, কারণ অ্যাওর্টিক স্টেনোসিস এমন একটা রোগ যে রোগটা ডেফিনেটলি মানে রোগীকে এডুকেশন দিতে হয়, কারণ তার সিমটম ডেভেলপ করে কিনা সেটা জানতে বলতে হয়, কারণ ডিজিজের কোর্স সম্পর্কে জানাইতে হয়, তার সিমটম সম্পর্কে জানাইতে হয়। এএসডি জানাবা, বলবা যে তোমার 3টা জিনিস হইতে পারে, তোমার বুকে ব্যথা হইতে পারে, মাথা ঘুরাইতে পারে, অথবা শ্বাসকষ্ট হইতে পারে। রোগী তোমার পরবর্তীতে এসেই বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো মাথা ঘুরায় মাঝে মাঝে, এরকম হয়, আপনি ঠিকই বলছিলেন। তখন রোগী মানে তোমার প্রতি রোগীর কনফিডেন্স অনেক বেড়ে যাবে। আর রিমেটিক ফিভার প্রোফাইলেক্সিস দিতে হবে যদি রিমেটিক অরিজিন হয়, এটা রুটিন দিতে হবে। এবং পেশেন্ট উইথ সিভিয়ার এজ শুড অ্যাভয়েড ফিজিক্যাল এক্সারশন, কোনো ক্রমেই ফিজিক্যাল এক্সারশনে যাইতে পারবে না, স্পেশালি কম্পিটিটিভ স্পোর্টস, দৌড়, ব্যাডমিন্টন খেলা অথবা 100 মিটার দৌড়ের এই সমস্ত যে কম্পিটিটিভ স্পোর্টস গুলো আছে সেগুলো মানে যাবে না সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিসের পেশেন্ট। কারণ কি, যে এক্সারসাইজ ইনডিউসড যে কার্ডিয়াক আউটপুট বাড়ার দরকার সেটা বাড়ে না, বরং সেক্ষেত্রে আরো কমে, সেক্ষেত্রে পেশেন্ট সিনকোপে চলে যাবে। Adult with severe AS should evaluated for its coronary artery risk factor and treated.
যত করোনারি আর্টারি রিস্ক ফ্যাক্টর আছে মানে ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, স্মোকিং এন্ড ফ্যামিলি হিস্ট্রি, সবগুলার তোমার অ্যাড্রেস করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে এবং যেগুলো সম্ভব ট্রিট করতে হবে। ইকোক্রাইটেরিয়াম করতে হবে, যদি সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হয় প্রতি বছরে একবার, মডারেট হলে 3 থেকে 5 বছর পর পর করতে হবে। করে দেখতে হবে কি তার সিমটম ডেভেলপ করে কিনা, এক। 2 নম্বরে হলো মাইল্ড থেকে মডারেট হয় কিনা, মডারেট থেকে সিভিয়ারে যায় কিনা। আর যে সমস্ত পেশেন্টের এই নাই, এক্সারসাইজ তোমাদের আমি বলতেছি না, কিন্তু যে সমস্ত পেশেন্টের ডিসিশন নেওয়া দরকার যে তার অপারেশনে যাব কিনা, পেশেন্টের সিমটম নাই, অ্যাসিমটোমেটিক সিভিয়ার স্টেনোসিস আছে, সেই ক্ষেত্রে তাকে আমরা মানে অপারেশনে যাব কিনা সেটার জন্য এক্সারসাইজ করা হয়। যদি এক্সারসাইজে তার সিমটম ডেভেলপ করে তাহলে তার অপারেশনে যাইতে হবে। এবং asymptomatic case has a good prognosis and conservative management is appropriate. যে asymptomatic যদি থাকে মানে mild, moderate, severe asymptomatic, conservative management. Medical therapy for inoperable patients এবং যে সমস্ত পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটির জন্য, মনে করো ওল্ড এজ, ডায়াবেটিস আছে, মানে সিকেডি, সিভিটি, এই সমস্ত আছে, সেই সমস্ত পেশেন্টের অপারেশন করলে তার আউটকাম ভালো আসবে না, সেই সমস্ত পেশেন্টের মানে দিয়ে রাখতে হবে, মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে রাখতে হবে। আর abnormal accumulation of fluid and diuretics may be used with caution. SCN2 and sodium nitroprusside and sodium phosphodiesterase inhibitor may be used with caution, usually to avoid hypotension. এই সমস্ত ড্রাগগুলো খুব বেশি ডোজে দেওয়া যাবে না, অল্প অল্প করে ডোজ দিয়ে দেখতে হবে যে এটা হাইপারটেনশন যেন না হয়। এবং এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে ডেফিনেটলি এটা কারেক্ট করতে হবে। এবং অ্যাসিমটোমেটিক সিভিয়ার এমএএস ক্যান গো, এস মানে অ্যাওর্টিক স্টেনোসিস, ক্যান গো আন্ডার নন কার্ডিয়াক সার্জারি, প্রেগন্যান্সি and with careful মানে হেমোডাইনামিক মনিটর। যদি সিভিয়ার এস থাকে, অ্যাওর্টিক স্টেনোসিস থাকে এবং তার যদি কোনো মানে প্রেগন্যান্সি নিতে চায় সে নিতে পারবে কেয়ারফুল মনিটরিং করে, এবং অন্যান্য কোনো অপারেশন করলেও করতে পারবে। ওরে বাবা তোমার হার্টের অসুখ আছে, তোমার কোনো অপারেশন করা যাবে না, এটা না, অপারেশন করা যাবে বাট কেয়ারফুল। এবং যে অপারেশন করা যায়, 2 ধরনের অপারেশন আছে, একটা ভালভটা চেঞ্জ করে ফেলা যায়, আরেকটা আছে যে এখন নতুন হলো টাবি আসছে যে ট্রান্সক্যাথেটার ভালভ রিপ্লেস করা যায়, এটা। আর একদম যে সমস্ত পেশেন্ট একদম মানে বয়স্ক, যাদের লাইফ এক্সপেক্টেন্সি খুব কম, তাদের একটা পালমোনারি বেলুন যেরকম আছে ওইরকম একটা বেলুন দিয়ে ডাইলেট করে দেওয়া যায়, যদিও এর রেজাল্ট খুব ভালো না, অল্প কিছুদিনের মধ্যে আবার এটা ক্যালসিয়াম জমে এটা বন্ধ হয়ে যায়, সেটা হলো মন্দের ভালো, অল্প কিছু করা যায়। এর জন্য একটা অ্যাওর্টিক বেলুন ভালভুলোপ্লাস্টি করা যায়, অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট বাই ট্রান্সক্যাথেটার রিপ্লেসমেন্ট, এটা বুক না কাইটেই করা যায়, আর একটা সার্জিক্যাল রিপ্লেসমেন্ট করা যায়। এখন যদি আমরা বলি যে আমরা অপারেশন কোন ক্ষেত্রে করব, 1 নম্বর হলো সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, তার সিমটম আছে তার করব, সিমটম নাই কিন্তু সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, তার দেখব কি যদি লেফট ভেন্ট্রিকুলার ফাংশন কম থাকে তাহলে তার করব, আদারওয়াইজ যদি লেফট ভেন্ট্রিকুলার ফাংশন ভালো থাকে তাহলে তারে মেডিকেল ম্যানেজমেন্ট রাখবো। তোমাদের দুইটা এই কথা জানলেই চলবে যে অ্যাসিমটোমেটিক সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিসের তার এলভি ডিসফাংশন নাই, তাকে অপারেশনের না করে আমরা মেইনটেইন করতে পারবো, যতক্ষণ পর্যন্ত তার লেফট ভেন্ট্রিকুলার ফাংশন ভালো আছে ততদিন পর্যন্ত তাকে মেডিকেল ম্যানেজমেন্টে রাখা যাবে, যখনই তার কমপ্লিকেশন ডেভেলপ করবে অথবা এলভি ডিসফাংশন হবে অথবা হার্ট ফেলিওর হবে, অ্যারিথমিয়া হবে, তখনই তাকে অপারেশনের দিকে নিয়ে যেতে হবে। এখন আমরা আসবো অ্যাওর্টিক রিগার্জিটেশন। অ্যাওর্টিক স্টেনোসিসের যে অ্যাওর্টিক রিগার্জিটেশন একটু সোজা, সেটা আমরা আসতেছি। অ্যাওর্টিক রিগার্জিটেশন যেরকম, অ্যাওর্টিক ভালভটা যেরকম সরু হয়েছিল, এখানে অ্যাওর্টিক ভালভটা সরু না, এই অ্যাওর্টিক ভালভটা মানে ডায়াস্টলের সময় ক্লোজ হবে না ঠিক মতো, ক্লোজ না হলে এরকম রিগার্জিটেশন ব্লাড আসবে, সে অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকলে ডায়াস্টলে ব্লাড চলে আসবে। এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন বলার সময় অনেক ক্ষেত্রে আমরা এআর বলবো, এআর মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন। অ্যাওর্টিক রিগার্জিটেশন
may be caused by primarily disease of the aortic valve leaflets and or the wall of the aortic root. দুইভাবে হতে পারে। আমরা যখন মাইট্রাল ভালভের আমরা ডিজিজ পড়ছিলাম তখন আমরা দুইভাবে বলছিলাম যে মাইট্রাল ভালভের নিজের কতগুলো প্রপার্টিজের জন্য যেটা অবস্ট্রাকশন হতে পারে অথবা মানে রিগার্জিটেশন হতে পারে, অথবা যদি লেফট ভেন্ট্রিকুলার ওয়াল যদি কোনোভাবে ডাইলেট করে যায় সেই ক্ষেত্রে ভালভটা সেট হবে না, ফিট হবে না। ঠিক এখানেও এয়ারটিক ভালভের নিজের কিছু প্রবলেমের জন্য হতে পারে, অথবা এয়ারটিক ওয়াল যদি কোনো কারণে এয়ারটিক ওয়াল কনজেনিটালি ডাইলেট থাকে, যেমন মার্ফান সিনড্রোম, এলার্ট সিনড্রোম, অথবা তোমরা সিফিলিটিক আয়োটাইটিস এখন যদিও রেয়ার, এই সমস্ত ক্ষেত্রে এটা ওয়ালটা ডাইলেটেড হয়ে যায়, অথবা লং স্ট্যান্ডিং হাইপারটেনশনের জন্য যদি ডাইলেট করে যায় সেক্ষেত্রে ভালভের সমস্যা দেখা দিবে। অথবা যদি প্রাইমারিলি আবার ভালভ যদি রিউমেটিক ফিভার অথবা তার যদি কোনো ট্রমা দিয়ে যদি মানে হয়, পেনিট্রেটিং হোক, নন পেনিট্রেটিং ট্রমা হোক, অথবা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস দিয়ে যদি ভালভটা ফুটো হয়ে যায়, হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রে তাহলে ভালভটা প্রবলেম দেখা দিবে। তাহলে incomplete closure of the aortic valve in diastole results in retrograde flow from the aorta back into the LV. The volume of the regurgitant blood is determined by the diastolic pressure difference between the aorta and the LV. Number 2, size of the regurgitant orifice. Number 3, the duration of the diastole. Number 3, the relative compliance of the aorta and LV. এই কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে কতক্ষণ ধরে যে ডায়াস্টল ফ্লোটা চলবে। এই কতগুলো ইটিওলজি আমরা বলছিলাম যে কনজেনিটাল বাইপাস এয়ারটিক ভালভ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং রিউমেটিক ফিভার অথবা ট্রমা, সিফিলিস, এই প্রোলাপস, এই সমস্ত হতে পারে। যদি অরিজিনালি আমরা কারণ হিসাব করি তাহলে দুই ভাগে বলবো। একটা কনজেনিটাল, আমরা বলছিলাম যে কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক ভালভে যতটা স্টোনোসিস করে তার চেয়ে বেশি করে অ্যাওর্টিক রিগার্জিটেশন। সেই জন্য ওই দেখো কনজেনিটাল মানে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ এবং অ্যাকোয়ার্ড কজের মধ্যে ওই আবার রিউমেটিক ফিভার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, কোনো কারণে ট্রমা, অথবা অ্যাওর্টার যদি মার্ফান সিনড্রোম, কোনো ক্ষেত্রে অ্যানিউরিজম, ডিসেকশন, সিফিলিস অথবা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, এই সমস্ত কারণে হতে পারে। ভালভের নিজের প্রবলেম না হয়ে অ্যাওর্টার প্রবলেমের জন্য হতে পারে। প্যাথোজেনেসিস কি আসে, যেমন রিগার্জিটেশনটা খুব সহজ। দেখো, রিগার্জিটেশন অফ ব্লাড থ্রু দি অ্যাওর্টিক ভালভ causes left ventricle to dilate as the cardiac output increases to maintain the demands of the circulation. The stroke volume of the left ventricle may eventually double and the major arteries become conspicuously pulsatile. কি হয় যে যত লেফট ভেন্ট্রিকেলকে ইনজেকশন করে ব্লাড পাঠায় সেই ব্লাডটা আবার চলে আসে এলভিতে, যার জন্য তো স্ট্রোক ভলিউম পরের বারে আরো বেশি দ্বিগুণ হয়। যার জন্য একটা হোস পাইপের যদি কথা চিন্তা করো যে 2 পাউন্ড ব্লাড যদি ওই হোস পাইপের মধ্যে দিয়ে যায় তাহলে যতটুকু না পালসেটাইল হবে তার সাথে 4 পাউন্ড যদি ওই ব্লাডের মধ্যে দিয়ে যায় সেটা বেশি পালসেটাইল হবে। এই জন্য সমস্ত মেজর আর্টারি গুলো পালসেটাইল হয় এবং তার একটা কারণ হলো স্ট্রোক ভলিউমটা বাড়ে। As the disease progresses, the left ventricle failure develops, leading to rise in the left ventricular end diastolic pressure and ultimately pulmonary edema. সব গল্পের একই কাহিনী, শেষ পর্যন্ত ফেইলিওর। কি হয়, left ventricular response to chronic overload, left ventricle dilates, left ventricular volume increases, progressive increase in left ventricular pressure. So combined effect of dilatation and pressure ultimately results in a marked increase in left ventricular mass and substantial increase in left ventricular size. Chronic volume and pressure overload do eventually result in LV systolic dysfunction, and paroxysmal nocturnal dyspnea is sometimes the first symptom. Peripheral edema and angina may occur. Symptoms মোটামুটি ওইরকমই হতে পারে। এখানে কতগুলো আমি একটা সিকোয়েন্স দিয়ে রাখছি যে দেখো, ফরওয়ার্ড ফেলিওর প্রথম দিকে দেখো অ্যাওর্টার প্রেসার আছে 120/80 নরমাল, অ্যাওর্টিক স্ট্রোক ভলিউম 120 এবং এন্ড ডায়াস্টোলিক ভলিউম হলো 150 এবং এন্ড সিস্টোলিক ভলিউম হলো 50। তাহলে 150 থেকে 100 ml চলে গেল, তাহলে ইজেকশন ফ্র্যাকশন কি? ইট ইজ দি
it is the fraction of the end diastolic volume that is ejected. 150 থেকে 100 চলে গেছে, অতএব প্রায় ইজেকশন ফ্র্যাকশন নরমাল 60 to 70% এর মতো। আর এখান থেকে যেটা আসতেছে দেখো, যদি লেফট ভেন্ট্রিকল আলটিমেটলি কি হয়, লেফট ভেন্ট্রিকলে আলটিমেটলি হাইপারট্রফি হয় এবং এখান থেকে দেখো ইজেকশন ফ্র্যাকশন কমতে থাকে, 160 ml এর মতো হয় এবং এখানে প্রেসার বাড়তে থাকে 130/70। এই ক্ষেত্রে ইজেকশন ফ্র্যাকশনের কমতেছে, কিন্তু মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউম থেকে ফ্র্যাকশন বাইরে হয়ে যেতেছে। ইজেকশন ফ্র্যাকশন, ফোর্স অফ কন্ট্রাকশন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য এখানে ইজেকশন ফ্র্যাকশন বাড়তেছে। আস্তে আস্তে যে জিনিসটা ঘটে, এন্ড ডায়াস্টোলিক প্রেসার বাড়তে থাকে এবং আলটিমেটলি এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়ে, 200 ml এর মতো এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এন্ড সিস্টোলিক ভলিউম 130 এর মতো, 100 ml প্রায় ইজেক্ট হলো। 230 থেকে 100 গেলে এটা 40 এর কাছাকাছি ইজেকশন ফ্র্যাকশন। আমরা যেখানে 60 থেকে 70 থেকে ইজেকশন ফ্র্যাকশন নরমালি শুরু করছিলাম, সেটা যখন কম্পেনসেটরি ফেজে ছিল, হাইপারট্রফি যখন ছিল, লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বেশি ছিল, তখন এটা ছিল এবং ইভেন্চুয়ালি কন্ট্রাকশন ফেল করলে এটা আলটিমেটলি ফেইলিওরের দিকে চলে যায়। অতএব এটা হলো মানে হেমোডাইনামিক্স অ্যাওর্টিক রিগার্জিটেশন। Coronary blood flow কি হয়? Coronary blood flow is altered by aortic regurgitation by two factors. First, the low pressure difference between the aorta and the coronary vasculature and decreased in diastolic pressure, perfusion pressure. Second, increase in coronary artery size is often inadequate to meet the higher demand of oxygen demand. Coronary size যে হারে বাড়ে তার চেয়ে ডিমান্ড তার বেশি থাকে। আর একটা হলো প্রেসার ডিফারেন্স থাকে, যে লো ডায়াস্টোলিক ব্লাড প্রেসার থাকে, যার জন্য পারফিউশন প্রেসার কম থাকে। এটা একটু জানতে হবে। আর এটা প্যাথোফিজিওলজি যদি আমরা আগের মতো দেখি অ্যাওর্টিক রিগার্জিটেশনে, এইখানে কি হয়, এই বাম দিকে যদি দেখি, লেফট ভেন্ট্রিকুলার প্রথম লেফট ভেন্ট্রিকুলার ভলিউম বাড়ে, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার মাস বাড়ে, মাস বাড়লে একসময় এটা এলভি ডিসফাংশন হয় এবং আলটিমেটলি ফেইলিওর হয়। একইভাবে এটার স্ট্রোক ভলিউম বাড়ে, স্ট্রোক ভলিউম বাড়লে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন টাইম বাড়ে, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন টাইম বাড়লে সে ডায়াস্টোলিক ফিলিংটা কমায় দেয়, ডায়াস্টোলিক ফিলিংটা কমায় দেয় এবং যার জন্য মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই তাই কমে যায়। ডায়াস্টোলিক কারণ ডায়াস্টোলিক যত ফিলিং কম থাকবে তত হার্টের সাপ্লাই কম থাকবে, আলটিমেটলি ইসকেমিয়া ডেভেলপ করবে, অক্সিজেন কনজাম্পশন বাড়বে এবং আলটিমেটলি ইফেক্টিভ স্ট্রোক ভলিউম কমতে থাকবে এবং এওর্টার প্রেসার কমতে থাকবে। মানে যেমন এওর্টিক স্টেনোসিস যে আমরা দেখছি, সেরকম একটা স্টেজে এসে এওর্টার ডায়াস্টোলিক প্রেসারটাও কমতে থাকবে। আলটিমেটলি সবকিছু মিলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং ইসকেমিয়া মে লিড টু লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর। সিমটমস এর ভিতরে মাইল্ড টু মডারেট এওর্টিক রিগার্জিটেশন অফেন সিম্পটোমেটিক, only the palpitation may be the symptoms. আর সিভিয়ার এওর্টিক রিগার্জিটেশনে অ্যানজাইনা এন্ড ব্রেথলেসনেস, এখানে সিনকোপ হয় না, কারণ এখানে যেহেতু স্টেনোসিস নাই, সেই জন্য কার্ডিয়াক আউটপুটটা মেইনটেইন করতে পারে, এই জন্য সিনকোপটা হয় না, কিন্তু বাকি দুইটা হয়, অ্যানজাইনা এবং ব্রেথলেসনেস থাকে। এবং তোমার সাইন ডেভিডসন থেকে আমি নিছি, এটা সাইন তোমার বইতে এরকম করে দেওয়া আছে, তুমি মুখস্থ করে রাখতে পারো। ওই যে সেই জন্য পালসের কতগুলো পেরিফেরাল স্যাররা জিজ্ঞাসা করে, এই জন্য আমি তোমার রাখছি। পালসের লার্জ ভলিউম কলাপসিং, লো ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, বাউন্ডিং পেরিফেরাল পালস, ক্যাপিলারি পালসেশন, নেইল বেড, কুইকিন সাইন্স পাওয়া যায়, মানে ইসে সার্চ দিয়ে দেখো, খুব সুন্দরভাবে দেখা যায় মানে ইউটিউবে, কুইকিন সাইন্স, ফিমোরাল ব্রুইড বা পিস্তল শুট ডিসঅর্ডার সাইন্স, হেড নোডিং উইথ পালস, দ্যাট ইজ মোসের সাইন। এই সমস্ত পেরিফেরাল সাইনগুলো পাওয়া যায়। পেরিফেরাল সাইনগুলো মুখস্থ রাখবা যে কি কি পেরিফেরাল পাওয়া যায়। আর মারমারের আগে তোমার হার্ট সাউন্ড বলতে হবে, হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ডের অবস্থা, সেকেন্ড হার্ট সাউন্ডের কথা, তারপর মারমার বলতে হবে। মারমার যদিও স্পেসিফিক, সেজন্য আগে বর্ণনা করছে। আর্লি ডায়াস্টোলিক মারমার এটা পাওয়া যাবে এবং সিস্টোলিক মারমার পাওয়া যায়, সেটা হইতেছে যে ইনক্রিজড মানে ভলিউমের জন্য মারমার পাওয়া যাবে, যেটা মানে ভুল করে অ্যাওর্টিক স্টেনোসিসের সাথে মনে হবে।
আরেকটা মারমার পাওয়া যাবে যে আর্লি ডায়াস্টোলিক যে মারমার যেটা থাকে, এটা যদি অ্যাওর্টিক স্টেনোসিস খুব সিভিয়ার হয়, সে যে মানে মাইট্রাল ভালভকে চাপ দিয়ে ওইখানে একটা মিড সিস্টোলিক একটা ডায়াস্টোলিক মারমারের মতো করবে। এই মারমারটাকে অস্টিন ক্লিন মারমার করে। এটা একটা ফলস মারমার, যদিও এটা মানে ইসের সাথে অ্যাওর্টিক স্টেনোসিস মাইট্রাল স্টেনোসিস থাকবে না, কিন্তু এটা অ্যাওর্টিক রিগার্জিটেশনের সাথে মারমার থাকতে পারে। তাহলে দেখো অ্যাওর্টিক মানে মাইট্রাল রিগার্জিটেশনের সাথে একটা ডায়াস্টোলিক মারমার থাকবে আর দুইটা অ্যাসোসিয়েটেড মারমার থাকে, একটা সিস্টোলিক মারমার, একটা অস্টিন ক্লিন মারমার থাকে। অ্যাপেক্স বিটটা শিফট করবে এবং ডেফিনেটলি এটা ভলিউম ওভারলোডের জন্য এটা ডিসপ্লেস থাকবে। এবং এইখানে এই দেখো হিভিং লিখছে, আবার তোমরা এটা থ্রাস্টিং আবার ওই আরেক জায়গায় লিখছে। তাই সেই জন্য আমি বলতে চাই যে এটা তোমরা বলবা অ্যাপেক্স বিট ইজ মানে ফোর্সফুল, ডিসপ্লেসড এন্ড মানে নন সাস্টেইনড। আর ডিসিস্টোলিক ইম্পালস পাওয়া যাবে, ফোর্থ থার্ড সাউন্ড পাওয়া যাবে। এখন আমরা আসি ইন্সপেকশন যদি করি, তাহলে ওপেন পেরিকার্ডিয়াম ভিজিবল থাকবে এবং ভিজিবল মানে অ্যাপেক্স বিট থেকে শুরু করে পুরো পেরিকার্ডিয়াম ডেন্সের মতো থাকবে ক্যারোটিড সহ। পালপেশন করলে ডিসপ্লেসড হিভিং অ্যাপেক্স ভলিউম ওভারলোডে থাকবে। এটা সবচেয়ে এটা বলাই ভালো যে ফোর্সফুল এন্ড ইল সাস্টেইনড, মানে রেয়ার থ্রিল রেয়ার পাওয়া যায় না, যদি অ্যাওর্টিক স্টেনোসিসে থ্রিল পাওয়া যায়। যদি আমরা মারমারের মানে ইসের কথা চিন্তা করি, অসকালটেশনের কথা চিন্তা করি, অসকালটেশনে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ডে তেমন কোনো ব্যত্যয় ঘটবে না, কিন্তু মারমারের ব্যত্যয় ঘটবে। মারমার হলো সেকেন্ড হার্ট সাউন্ডের পরে আর্লি একটা ডায়াস্টোলিক একটা হলো ডায়াস্টোলিক মারমার থাকবে এবং ঠিক মিড পোর্শনে একটা সিস্টোলিক ডায়মন্ড শেপের মারমার থাকবে ডিউ টু ইনক্রিজ ফ্লো। আর একটা হলো মিড ডায়াস্টোলিক একটা অস্টিন ক্লিন মারমার থাকবে। First and second heart sound normal. It's a hollow diastolic decrescent murmur. Characteristics of murmur are best heard at the left of the sternum during expiration held during held expiration with the patient leaning forward. এটা কিন্তু করতে হবে, এক্সপিরেশন হেল্ড করে করতে হবে। জিজ্ঞাসা করে স্যার এক্সপিরেশন হেল্ড করলা কেন? স্যার এক্সপিরেশন হেল্ড করলাম যে লেফট সাইডের ফিলিংটা ভালো থাকে সেই জন্য, রাইট সাইডের ফিলিং এর জন্য ইন্সপিরেশনে। যেমন টাইকাসপিড রিগার্জিটেশনে মারমার দেখার জন্য ইন্সপিরেশনে দেখতে হবে। আর সিস্টোলিক মারমার দ্যাট ইজ ইনক্রিজড মানে স্ট্রোক ভলিউমের জন্য পাওয়া যেতে পারে। অস্টিন ক্লিন মারমার সফট মিড ডায়াস্টোলিক মারমার দ্যাট ইজ ফাংশনাল মারমার মে বি প্রেজেন্ট ইন সিভিয়ার এয়ার। ক্রেপিটেশন লাংস বেজে থাকতে পারে যদি ফেইলর থাকে। এখানে কতগুলো পার্থক্য আছে একুট মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন এবং ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশন। তোমার জন্য জানার দরকার নেই, তুমি শুধু জানবা যে একুট যদি হয় তাহলে অ্যাপেক্স বিট শিফট করবে না, কিন্তু ক্রনিক যদি মারমার হয় তাহলে অ্যাপেক্স বিট শিফট করবে। এবং একুট মানে এয়ারে হার্ট ফেলিওরের সিমটম নিয়ে আসবে, পেশেন্ট শকে থাকে। ক্রনিক হার্ট ফেলিওরের সিমটম রেয়ারলি নিয়ে আসে, শকে থাকে না। বাকি সব মানে অতটা জরুরি না। এখন ক্লাসিফিকেশনটাও তোমার অত জরুরি না। এটা হলো সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস রে সিম্পটোমেটিক, অ্যাসিম্পটোমেটিক এবং প্রোগ্রেসিভ এই ভাগে ভাগ করা আছে। ইনভেস্টিগেশন একই রকম, ইসিজি, এক্স-রে, ইকো এবং কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। ইসিজি তে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যাবে, এক্স-রে তে সাধারণত কার্ডিয়াক ডাইলেটেশন পাওয়া যাবে, যেটা অ্যাওর্টিক স্টেনোসিসে বলছিলাম আমরা নরমাল থাকবে। ইকোতে লেফট ভেন্ট্রিকল ডাইলেটেড থাকবে, অ্যাওর্টা ডাইলেটেড থাকবে এবং যদি কালার ডপলার করি তাহলে দেখতে পাবো যে অ্যাওর্টা যে রিগার্জিটেশন ভলিউম যেটা আছে সেটা অ্যাওর্টার থেকে এলবির মধ্যে চলে আসতেছে। ম্যানেজমেন্টের কথা যদি চিন্তা করি, এখানে আর ইন্টারভেনশনের কোনো ম্যানেজমেন্ট নাই, মেডিকেল এন্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট হলো মেইনটেইন নরমাল বডি ওয়েট, এনগেজ ইন রেগুলার ডাইনামিক এক্সারসাইজ, নো রেস্ট্রিকশন on participation of competitive sports in mild cases, but should be avoided in the severe area. যদি অ্যাওর্টিক স্টেনোসিস সিভিয়ার থাকে তাহলে তারে কম্পিটিটিভ স্পোর্টস করতে দিতে পারবেন না। কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর ইভ্যালুয়েশন এন্ড মডিফিকেশন শুড বি ডান। একই রকম ইনফেক্টিভ paralysis is no longer recommended. Patient with rheumatic aortic valve disease should receive prophylaxis against rheumatic fever. ACE inhibitor should be treated in hypertension and LV dysfunction. একটা জিনিস আছে সেটা দেওয়া যাবে না, বিটা ব্লকার।
বিটা ব্লকার সব জায়গায় বিটা ব্লকার দেন, কোনো আপত্তি নাই, কিন্তু অ্যাওর্টিক রিগার্জিটেশনে বিটা ব্লকার দেওয়া যাবে না। বিটা ব্লকার দিলে কি হবে, সে হার্ট রেট কমবে, হার্ট রেট কমলে কি হবে, ডায়াস্টোলিক যে ফিলিংটা থাকবে সে ডায়াস্টোলিক ফিলিংটা বাড়বে, যার জন্য এই রিগার্জিটেশন ভলিউমটা আরো বেশি থাকবে। তাহলে সবই দেবো, কিন্তু বিটা ব্লকার না। এবং ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কন্ডিশন যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সিফিলিস, এটা যদি থাকে এটা করবো। আগে আমরা যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম তখন আমরা অনেকগুলো চিকিৎসা দিতাম অ্যাওর্টিক রিগার্জিটেশনে। এই সমস্ত চিকিৎসাগুলো এখন মানে আমি যখন তোমার মতো স্টুডেন্ট থেকে শিক্ষক হয়ে গেছি তখন বাদ হয়ে গেছে। যেমন আমরা নিফিডিমিন ইউজ করতাম, এনালাপ্রিল ইউজ করতাম, এখনো দেখবা কিছু কিছু আমাদের পুরানা স্যাররা অ্যাওর্টিক রিগার্জিটেশনে নিফিডিমিন এবং এনালাপ্রিল দিয়ে দেয়। এটার কোনো বেনিফিট নাই। সেইটুকু মেসেজটা তোমার দেওয়ার জন্য আমি এখানে তোমাকে বলতেছি যে নো বেনিফিট অফ নিফিডিমিন or enalapril compared with placebo in terms of reducing the regurgitant volume, preventing LV dilatation or dysfunction or dealing the valve surgery. তোমার ধারণা হইতে পারে যেহেতু এটা এলভি ডাইলেট করে অথবা অ্যাওর্টা ডাইলেট করে, এখানে তাহলে আমরা এসি ইনহিবিটর একটু দিয়ে দেই। এসি ইনহিবিটর দিলে আমরা জানি যে সমস্ত ফেইলিয়ার হয় সেই ফেইলিয়ার গুলো প্রিভেন্ট করে, কারণ হার্ট ডাইলেট করলেই নিউমারাল মানে নিউরাল মেকানিজম আসে, এর মধ্যে রেনিন এনজিওটেনসিন সিস্টেম একটা, সেই রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হয়। অতএব রেনিন এনজিওটেনসিন সিস্টেমকে যদি আমি ব্লক করতে পারি, হয়তো বা হার্ট ফেলিওর আমি ব্লক করতে পারি। এই ধারণার থেকে এনালাপ্রিলে অনেক দিন দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে ট্রায়াল দিয়ে যে এটা দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব যদি অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট থাকে তাহলে নিফিডিপিন অথবা এনালাপ্রিল দিয়ে কোনো লাভ নাই। এবং যদি সার্জারি কি করতে পারবো, ক্রনিক সিভিয়ার এয়ার উইথ সিমটম থাকলে রিপ্লেসমেন্ট করতে পারি। এখন প্রয়োজন কি শুধু ভালভ রিপ্লেসমেন্ট করা, না রুট রিপ্লেসমেন্ট করা, না বাইপাস করা? তিনটা জিনিস আসবে, যে আমি শুধু ভালভ পাল্টাবো, না ভালভের সাথে আমি অ্যাওর্টাও পাল্টাবো, না করোনারি আর্টারি বাইপাসও করতে হবে। প্রয়োজন হলে সবই করা লাগতে পারে। ওই যে অ্যাওর্টিক রুট is more than 55 millimeter in case of aortic regurgitation, that is in Marfan syndrome, the aortic replacement is necessary. An asymptomatic patient with severe AR should be followed up annually with echocardiography for evidence of ventricular size. If left ventricular size is more than 55, then aortic valve replacement should be performed, or evidence of LV dysfunction. এই দুটো যদি না থাকে, সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন যদি থাকে, অ্যাসিম্পটোমেটিক থাকে, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন যদি ভালো থাকে, তাহলে আর তার অপারেশন করার দরকার নেই। অপারেশন করব তখনই যখন দেখবো হার্টটা বড় হয়ে যেতেছে অথবা হার্টের ফাংশন কমে যেতেছে। তাহলে যদি আমরা সামারি করি যে আমরা মানে কি করব, আগের মতোই সিমটম, সিভিয়ারিটি এন্ড কমপ্লিকেশন, তিনটে জিনিস দেখব। যদি দেখি ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে, সিভিয়ার, তার সাথে সিমটম আছে, ইয়েস উইল গো ফর ভালভ রিপ্লেসমেন্ট। যদি দেখি আমাদের সিভিয়ার আছে অথবা সিমটম নাই, সেই ক্ষেত্রে আমরা তার দেখবো যে ডিসফাংশন আছে কিনা, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন খুব বড় হয়ে গেছে কিনা, 55 বেশি কিনা, অথবা তার ইজেকশন ফ্র্যাকশন 50 নিচে কিনা। ইয়েস, এই দুইটা যদি থাকে তাহলে আমরা সার্জারিতে যাব। খুব সহজভাবে আপনি ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশনের ম্যানেজমেন্ট এইভাবে করতে পারবেন। এটা সিভিয়ার, এটা সিমটোমেটিক, এটা কমপ্লিকেশন আছে কিনা। আমি আসলে এই বলে আমরা এখানে আসলে মানে শেষ করতে চাই। আমি টাইমলি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারছি। অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ আসলে খুবই ইম্পর্টেন্ট। একটু জটিল দিকগুলো আমি দিকপাত করছি। যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে সোজাভাবে অ্যাওর্টিক স্টেনোসিস তোমার পরীক্ষায় ডায়াগনোসিস করার জন্য তুমি লেফট সেকেন্ড ইন্টারকস্টাল, রাইট সেকেন্ড ইন্টারকস্টাল দুইটাই দেখবা যে মানে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে তোমার একটা সিস্টোলিক মারমার পাওয়া যায়, সাথে সাথে তুমি মারমারটা রেডিয়েট করে মানে ক্যারোটিডে, একই সাথে তুমি হাত দিবা ইসে পালসে। যদি পালসে দেখো যে স্লো ভলিউম পালস আছে, এটা কিছুই না অ্যাওর্টিক স্টেনোসিস। যদি পালসে হাত দিয়ে দেখো যে না এটা হাই ভলিউম কোলাপসিং পালস, তাহলে তুমি চলে যাবা তুমি এটা অ্যাওর্টিক রিগার্জিটেশনের দিকে। তো এটা হলো ব্যাক টেস্ট। যেমন আমরা সল্ট পরীক্ষার সময় আমরা ব্যাক টেস্ট করে কোন ধরনের সল্ট আছে মানে এইচএসসি পরীক্ষার সময় আমরা বের করছি, ঠিক প্রত্যেকটা রোগীর এরকম করে। আরেকটা জিনিস হলো পেরিফেরাল সাইন। তুমি যদি কোনো রোগীর পেরিফেরাল সাইন গুলো দেখতে পাও,
ক্যারোটিড ডেইনস, পেস্ট্রোল সুট, মারমার্স, তারপরে মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অলমোস্ট জিরো, হোয়াইট পালস প্রেশার আছে, এই সমস্ত যদি পেরিফেরাল সাইন পেয়ে যাও তাহলে ডেফিনেটলি এটা অ্যাওর্টিক রিগার্জিটেশন। ইনভেস্টিগেশনের জন্য তোমার হলো এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম বেসড। এরপরে হলো ম্যানেজমেন্ট, সবসময় তিনটা জিনিস ম্যানেজমেন্ট। যদি সিমটম, সিভিয়ারিটি, কমপ্লিকেশন থাকে ডেফিনিট ট্রিটমেন্ট, রিপ্লেসমেন্ট। যদি সিভিয়ারও থাকে কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে, এলবি ডিসফাংশন না থাকে, মেডিকেল ম্যানেজমেন্ট। So my dear students, now I want to stop here. Thank you very much for being with us.